আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, উত্তরণের নিয়মিত আয়োজন মান্থলি ইনসাইটস প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মার্চ মাস আমাদের জাতীয় জীবনের জন্য যেমন ত্যাগের এবং অনেক বেশি গৌরবের, তেমনি এই মার্চ ২০২৬ ছিল আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত ঘটনাবহুল একটি মাস। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি আন্তর্জাতিক পরিমণ্ডল বিশেষ করে ভূকৌশলগত এবং প্রতিরক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আন্তর্জাতিক প্রযুক্তি বা বিজ্ঞানের দিক থেকেও অনেক ঘটনাবহুল বেশ ঘটনা কিন্তু ঘটেছে এই মাসটিতে। তো আজকে মান্থলি ইনসাইটস প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব এই মার্চ মাসে ঘটে যাওয়া দেশের এমনকি দেশের বাইরে বিশ্বের পরিমণ্ডলে যে ঘটনাগুলো ঘটে গেছে তার খুঁটিনাটি এবং দেখার চেষ্টা করব, এবং একই সঙ্গে সিভিল সার্ভিসের প্রস্তুতি সহ চাকুরির বিভিন্ন প্রস্তুতিতে আপনারা যে যে ধাপে আছেন, হতে পারে প্রিলিমিনারি, হতে পারে লিখিত, হতে পারে ভাইবা, এই প্রতিটি ধাপে প্রাসঙ্গিকভাবে আমরা বর্তমান সময়টাকে বিশ্লেষণ করব। চেষ্টা করব তথ্যগুলোকে জানার, তত্ত্বগুলোকে বোঝার, এবং একই সঙ্গে এর তাৎপর্যটাকে বুঝে উপস্থাপনের যে কাঠামোটা কিভাবে আমরা উপস্থাপন করব সেটাও আমরা বোঝার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলুন যাত্রাটা শুরু করা যাক। প্রথমেই যদি আমাদের উপস্থাপনার কাঠামোটা তুলে ধরি, আমরা আজকে আলোচনা করব অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন ট্রু প্রমিস 4। পরবর্তীতে এই বর্তমান সময়টায় আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল, ইরান এর মধ্যে যে সংঘাতটা চলছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে, এখানে কি অস্ত্র ব্যবহৃত হচ্ছে, কোন দেশটি সামরিক প্রেক্ষাপটে সামরিক সক্ষমতার দিক থেকে কোন অবস্থানে আছে, এবং একই সঙ্গে কাদের কোন অস্ত্রটি আছে বা কোন মিসাইলটি আছে বা রণতরীটির নাম কি, এই নামগুলো তো আমরা জানবই। পাশাপাশি এর পরবর্তীতে যদি একটু দেখার চেষ্টা করি সাম্প্রতিক যে যুদ্ধাবস্থায় মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম, পাশাপাশি আমরা দেখব বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডোমেস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে স্বাধীনতা পুরস্কার দেখার চেষ্টা করব, বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৬, এবং একাডেমি অ্যাওয়ার্ডস রিসেন্টলি যে অস্কার পুরস্কারটা ঘোষিত হয়েছে সেই অস্কার অ্যাওয়ার্ড প্রাপ্ত মুভিজ বা এখানে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলেন, ডিরেক্টর ছিলেন, তাদের সম্পর্কে জানার চেষ্টা করব। চেষ্টা করব আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ সম্পর্কে, যেটা আমরা অলরেডি দেখেছি। এর পাশাপাশি আমরা সম্প্রতি দেখেছি জাতীয় সংসদের অধিবেশনগুলো শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে সংসদের কিছু টার্মস বা পরিভাষা আমাদের সামনে বেশি বেশি আসছে। সো এই বাস্তবতায় সামনে যারা বিসিএস এর ভাইভাতে আসলে অংশগ্রহণ করবেন, তাদেরকে ফ্রিকুয়েন্টলি অনেকগুলো প্রশ্ন করা হবে বিভিন্ন কনসেপ্ট নিয়ে। সেই কনসেপ্টগুলো কিন্তু আজকে আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব। প্রথমেই দেখার চেষ্টা করব অপারেশন এপিক ফিউরি সম্পর্কে। তো প্রথম প্রশ্নটা যেটা হতে পারে যে অপারেশন এপিক ফিউরি এটি পরিচালনা করেছে কারা? এটা কিন্তু যৌথ কমান্ডের একটা অপারেশন। পরিচালনা করেছে ইউএসএ এবং যুক্তরাজ্য, ইউকে। তাদের একটা যৌথ কমান্ড এটি পরিচালনা করেছে। কবে করেছে? ২৮ ফেব্রুয়ারি ২০২৬। এটা নিখুঁত শক্তিশালী বিমান হামলার মাধ্যমে অপারেশনটা শুরু করেছে, যেটা নিয়ে অনেক আলোচনা বিতর্ক হচ্ছে। এটা আমরা সবাই জানি। বর্তমান সময় পর্যন্ত যে সারা বিশ্বের প্রেক্ষাপট থেকে যত ধরনের ঘটনাগুলো ঘটছে রিসেন্ট টাইমসে, তার কিন্তু ইমপ্লিকেশনস এই ঘটনাটির সঙ্গে আছে। প্রধান লক্ষ্যবস্তু কি ছিল অপারেশন এপিক ফিউরির? লক্ষ্যবস্তু ছিল রেড সির উপকূলে যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ মিসাইল ডিপোগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দেয়া। এখন এই অপারেশনে কোন প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে? প্রথমেই দেখতে পাচ্ছি আমরা আছে টমাহক। এইটা একটা গাইডেড ক্রুজ মিসাইল। এই মিসাইলটা তারা ব্যবহার করেছে। তারপর ব্যবহার করেছে F-35C। এটা হচ্ছে একটা বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা স্টিলথ ফাইটার জেট। এই জেটটা তারা ব্যবহার করেছে। যদি আমরা বলি ইউকে এবং ইউএসএ, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পয়েন্ট অফ ভিউ থেকে এই পুরো অপারেশনটার কৌশলগত গুরুত্বটা আসলে কি? এর কৌশলগত গুরুত্বটা হচ্ছে এর আগে যে প্রসপেরিটি গার্ডিয়ান নামক অপারেশনটা হয়েছিল, এর চেয়ে এটা কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক একটা অপারেশন। এখন এর মূল উদ্দেশ্য ছিল মূলত, আমরা অলরেডি বলেছি, রেড সি এর যে জোনগুলো আছে, বিশেষ করে বাণিজ্যিক জাহাজের যে রুটগুলো সেগুলোকে নিরাপদ করা এবং বাবেল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা। সেটা ছিল অপারেশন এপিক ফিউরির কৌশলগত অবজেক্টিভ। এ পর্যায়ে আমরা দেখব অপারেশন ট্রু প্রমিস সম্পর্কে। এটা কিন্তু ইরানের একটি অপারেশন। এটা পরিচালনা করেছে আইআরজিসি। আইআরজিসির পূর্ণরূপ আমরা নিশ্চয়ই জানি, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি। কবে করা হয়েছে প্রশ্ন হতে পারে, কবে শুরু হয়েছে এটা?
আপনার জন্য ঝটপট সঠিক উত্তর হবে 15 ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এখানে ধারাবাহিকভাবে ড্রোন এবং মিসাইল হামলার মাধ্যমে কিন্তু তারা অপারেশনটা পরিচালনা করেছে। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের যে দক্ষিণাঞ্চলীয় মরুভূমি নেগেভ যার নাম, সেই মরুভূমিতে যে সামরিক ঘাঁটিগুলো আছে এবং লজিস্টিক সেন্টারগুলো আছে সেগুলো ছিল আক্রমণের কেন্দ্রবিন্দুতে। কি ব্যবহার করা হয়েছে প্রযুক্তি? ফাত্তা 2 এবং শাহেদ 136 এগুলো হচ্ছে কামিকাজে ড্রোন। এই ড্রোনগুলো কিন্তু ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা করতে পারে। এই ড্রোনগুলো ব্যবহার করা হয়েছে। তো এর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা কোথায়? এটা ছিল ইরানের পক্ষ থেকে একটা বড় হামলা ৪র্থ দফায়। এর মাধ্যমে ইরান তাদের যে হাইপারসনিক সক্ষমতা, সেই সক্ষমতার পরিচয় দিয়েছে এবং ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্যাপাসিটি, সেটাও কিন্তু এখানে রিফ্লেক্টেড হয়েছে। যদি দুটোকে তুলনা করি আসলে অপারেশন ট্রু প্রমিস এবং অপারেশন এপিক ফিউরি, সংক্ষেপে বললে দুটো পরিচালনা করেছে, ট্রু প্রমিস পরিচালনা করেছে ইরান, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আর অপারেশন এপিক ফিউরি করেছে যুক্তরাষ্ট্র এবং তার যে মিত্রশক্তি যুক্তরাজ্য সহ তারা। মূল লক্ষ্যবস্তু নিয়ে আলোচনা করেছি, অস্ত্রের ধরন নিয়েও আমরা কথা বলেছি, ভৌগোলিক এলাকা নিয়েও আমরা কথা বলেছি। তো আপনারা সংক্ষেপে এই স্লাইডটা থেকে আসলে আপনাদের নোটগুলো নিয়ে নিতে পারেন। যদি তুলনার চিত্র দেখাতে হয়, এমনকি যদি কখনো হচ্ছে আপনাকে ভাই জিজ্ঞেস করা হতে পারে ২ টা কম্পেয়ার করতে, বা কখনো হচ্ছে রিটেন পরীক্ষায় যদি কোনোভাবে আসে, কোনোভাবে রিলেট করা যায়, সেই তথ্যগুলো কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে। সাম্প্রতিক যুদ্ধাবস্থায় আমরা প্রচুর পরিমাণে মিসাইলস বা ক্ষেপণাস্ত্রগুলোর নাম শুনেছি। এখন আপনারা যারা সর্বশেষ ৪৭তম বিসিএস এর রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে ভাইভায় যাবেন, তখন কিন্তু এই মিসাইলগুলো নিয়ে ভাইবা বোর্ডে যে সম্মানিত মেম্বাররা থাকবেন, তারা কিন্তু প্রশ্ন করার সম্ভাবনা আছে, কিন্তু প্রশ্ন করতে পারেন। তো এর জন্য বেসিক্স গুলো একটু জেনে রাখাটা ভালো। বিশেষ করে যে নামগুলো আমরা বারবার শুনি, ইরান, এর আগে ফ্যাক্ট হিসেবে বলে রাখি, বর্তমানে মিডল ইস্টের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের অধিকারী ইরান। তাদের কি মিসাইল আছে? ফাতা 1 এবং ফাতা 2। এগুলো হচ্ছে হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক, হোয়াট ডাজ ইট মিন? দেখুন, এগুলো শব্দের চেয়ে দ্রুত গতিতে চলতে পারে। কত গুণ গতিতে? এই ফাতার কথা যদি আমরা বলি, ফাতা 1 এবং 2 এগুলো হচ্ছে শব্দের চেয়ে ১৫ গুণ বেশি শক্তিতে বা বেশি স্পিডে মুভ করতে পারে এবং আকাশ প্রতিরক্ষার যে প্রযুক্তি আছে সেটাকেও ফাঁকি দিয়ে কিন্তু চলে যেতে পারে, আক্রমণ করতে পারে। তো সক্ষমতার দিক থেকে বলতেই পারি আমরা ডেফিনিটলি অনেক বেশি কেপেবল একটা মিসাইল হচ্ছে এই ফাতা। আছে খাইবার শেখান। এটা শক্তি জ্বালানিতে চালিত এবং ব্যালিস্টিক মিসাইল। এটার পাল্লা হচ্ছে ১৪৫০ কিলোমিটার। ১৪৫০ কিলোমিটার দূরে গিয়ে শত্রু বাহিনীর ঘাঁটিতে হামলা করতে পারে। চিন্তা করে দেখুন, ১৪৫০ কিলো দূরে একটা মিসাইল গিয়ে হামলা করছে। ক্যাপাসিটি কত বেশি! আবার আছে সেজিল, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এখন। SEJJIL, সেজিল। এটা ২০০০ কিলোমিটার পাল্লার একটা দীর্ঘ মিসাইল। এই মিসাইলের মাধ্যমে দেখুন ইসরায়েলেও কিন্তু আঘাত হানতে পারে। আছে শাহাব 3, এটাও কিন্তু ইরানের অন্যতম নির্ভরযোগ্য একটা ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটা নিয়েও প্রশ্ন হতে পারে। তো আপনারা বলে দিবেন যে এই মিসাইলগুলো আছে। আর ড্রোন প্রযুক্তির মধ্যে যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শাহেদ 136, যেটা মূলত একটা কামিকাজে ড্রোন, খুব স্বল্প ব্যয়ে নির্মিত ড্রোন। এটা দিয়ে কিন্তু প্রচুর আক্রমণ করছে ইরান। তো এই তথ্যগুলো একটু মাথায় রাখতে পারেন। ইসরায়েলের কি আছে? ইসরায়েলের যে মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেম, সেই সিস্টেমটা আমরা একটু দেখার চেষ্টা করব। তাদের ডিফেন্স সিস্টেমের মধ্যে আছে আয়রন ডোম, যেটা আসলে স্বল্প পাল্লার রকেট এবং মর্টার প্রতিরোধের জন্য তারা ব্যবহার করে থাকে। তাদের আরো একটি প্রযুক্তি আছে, সেটা হচ্ছে ডেভিড স্লিং। এটা মাঝারি থেকে দীর্ঘ পাল্লার যে রকেটগুলো আছে সেগুলো এবং ক্রুজ মিসাইলগুলো তারা প্রতিরোধ করতে পারে এইগুলো দিয়ে। আছে অ্যারো 2 এবং অ্যারো 3। এটা অ্যাটমসফিয়ারের বাইরে গিয়ে, যদি আমরা দেখি, অ্যাটমসফিয়ারের বাইরে যে ব্যালিস্টিক মিসাইল সেগুলো ধ্বংস করতে সক্ষম। মিসাইলগুলো যখন অ্যাটাক করতে থাকে, আসতে থাকে, তখন নিজেদেরকে মানে প্রতিরক্ষা করার জন্য বা নিজেদেরকে রক্ষা করার জন্য তারা সেই ডিফেন্স সিস্টেমটাকে ব্যবহার করে থাকে। আছে আয়রন বিম। আয়রন বিম হচ্ছে এটা লেজার প্রযুক্তি ভিত্তিক একটা প্রতিরক্ষা ব্যবস্থা। লেজার দিয়ে সেই ড্রোনগুলোকে বা বিমানগুলোকে তারা ধ্বংস করে দিতে পারে। এ হচ্ছে ইসরায়েলের ক্যাপাসিটি আমরা দেখলাম। এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের যে আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো আছে,
বর্তমান সময়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মাঝখানে যুক্তরাষ্ট্রের মিসাইলগুলো কিন্তু বিভিন্নভাবে আলোচনায় চলে আসছে। কি আছে যুক্তরাষ্ট্রের? তাদের আছে টমাহক। এটা হচ্ছে একটা দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটাও কিন্তু অনেক দূর গিয়ে আঘাত হানতে পারে। এটা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়? এটা কিন্তু দেখুন সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়। কত দূর যেতে পারে? ১৬০০ কিলোমিটার। সাবমেরিন থেকে যখন লঞ্চ করা হয় সেটা ১৬০০ কিলোমিটার দূরে গিয়ে কিন্তু আঘাত হানতে পারে। তারপর আছে ATACMS, এর পূর্ণরূপ হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। এটা হচ্ছে স্বল্প পাল্লার একটা ব্যালিস্টিক মিসাইল, ৩০০ কিলোমিটার যার পাল্লা। এটা হচ্ছে হিমার্স থেকে উৎক্ষেপণযোগ্য। আছে PRMS, এটা প্রিসিশন স্ট্রাইক মিসাইল। এটা ৫০০ কিলোমিটার পাল্লার একটা নতুন প্রজন্মের মিসাইল। এটা ২৪-২৫ সময় কিন্তু ব্যবহার করা হয়েছে। তার সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে প্যাট্রিয়ট। এই প্যাট্রিয়ট এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন এবং মিসাইল রুখতে ব্যবহৃত হয়। যখন যুদ্ধে অপরপক্ষ আপনাকে আক্রমণ করতে চাচ্ছে, দেন ইউ শুড ডিফেন্ড। তো আপনি ডিফেন্ড করতে গেলে যে প্রযুক্তিটা ব্যবহার করেন, প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবস্থা, তার একটি হচ্ছে এই প্যাট্রিয়ট। এই প্যাট্রিয়ট দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করে থাকে। বর্তমান সময়ে বা ইতিহাসেও আমরা বিভিন্ন সময়ে যে নৌশক্তি বিভিন্ন দেশের ভূ রাজনীতির প্রেক্ষাপটে বা যে কৌশল, বিশেষ করে আমরা ভূ রাজনীতির বর্তমান যে কৌশলগুলো দেখতে পাই জিওপলিটিক্যাল সিনারিওতে, তার মধ্যে অন্যতম গুরুত্ব বহনকারী যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে নেভাল পাওয়ার। যুক্তরাষ্ট্রের যে নেভাল পাওয়ার আছে, এর মধ্যে রিসেন্ট টাইমসে সম্প্রতি ইরানের সঙ্গে তাদের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টে তারা কিন্তু সর্বাধুনিক যে তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটা আছে সেই গ্রুপটাকে ব্যবহার করছে। এই গ্রুপে কি কি ইনক্লুডেড, আমরা সেই জিনিসগুলোকে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই সবচেয়ে বেশি আলোচিত যেই ব্যাপারটি আছে, বিশেষ করে আমরা যদি বলি রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। এটা কিন্তু প্রতিদিন পত্রিকার পাতায় বিভিন্নভাবে চলে আসে। এটা হচ্ছে একটা রণতরী, যুদ্ধের সময় ব্যবহৃত একটি রণতরী। তো এটা বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক পারমাণবিক চালিত বিমানবাহী রণতরী। এই রণতরী এত বিশাল, আপনারা মাঝে মাঝে ইউটিউবে ভিডিওতেও দেখতে পারেন চাইলে, বা ছবিগুলো দেখতে পারেন। তাহলে এর বিশালতা সম্পর্কে আইডিয়াটা কিছুটা পাবেন। এটা দেখুন অপারেশন এপিক ফিউরির সময় প্রধান কেন্দ্র হিসেবে কাজ করেছে, এবং এর উপর থেকে F-35C এবং F-18 যে বিমানগুলো আসলে হামলা পরিচালনা করেছিল। সঙ্গে আছে USS আইজেনহাওয়ার, এটাও একটা রণতরী। আছে USS জর্জ H.W. বুশ, এটাও হচ্ছে একটা আলাদা রণতরী। তো এই রণতরীগুলো যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, মাঝখানে যখন ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ইউরোপীয় দেশগুলোর সমর্থন চাচ্ছিলেন তার সঙ্গে বা তার সাথে, তখন তার সমর্থন চাওয়ার পরিপ্রেক্ষিতে ফ্রান্স কিন্তু সাড়া দিয়েছিল। কিভাবে দিয়েছিল? ফ্রান্স তাদের বর্তমানে যে মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম বৃহত্তম নৌবহর, যেটার নাম হচ্ছে শার্ল দ্য গোল, এটা কিন্তু পাঠিয়েছে। এটা পাঠানোর মাধ্যমে সমর্থনটা জানিয়েছে। এটি হচ্ছে ফ্রান্সের একমাত্র এবং ইউরোপের অন্যতম শক্তিশালী পারমাণবিক চালিত বিমানবাহী রণতরী। এই রণতরী দিয়ে তারা কিন্তু সমর্থন দিচ্ছে। তো আমরা এতক্ষণ ধরে আসলে যুক্তরাষ্ট্রের যেই নেভাল পাওয়ার, বিশেষ করে রণতরী, সেই তরীগুলো সম্পর্কে জানার চেষ্টা করলাম। সংক্ষেপে বলে রাখি, ডিরেক্টলি হয়তো প্রিলিমিনারিতে এরকম প্রশ্ন আসতেও পারে। এছাড়া BCS এর বাইরে অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো আছে, সেখানে আমরা বিভিন্ন সময়ই দেখি বিভিন্ন অস্ত্র সম্পর্কে প্রশ্ন আসে, যেটা কোন দেশ ব্যবহার করেছে, কখন ব্যবহার করেছে, নামটা কি? এরকম প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তো লেটস বেটার বি প্রিপেয়ার্ড। আমাদেরকে প্রস্তুতি রাখতে হবে। সেই জায়গা থেকে আমাদের এই টপিকগুলোতে একটু জানাশোনাটা রাখতে হবে। এ পর্যায়ে আমরা একটু আমাদের দেশজ বা আমাদের অভ্যন্তরীণ যে বিষয়াবলীগুলো আছে, বাংলাদেশ বিষয়াবলী কনসেপ্টে, সেগুলো সম্পর্কে একটু ধারণা রাখার চেষ্টা করব। প্রথমেই যদি আমরা একটু জানি, সম্প্রতি দেখেছি স্বাধীনতা পুরস্কার ঘোষিত হয়েছে। তো এই স্বাধীনতা পুরস্কার সম্পর্কে আমাদের অনেকের মাঝে কিছু কোয়েরি আছে, যে এই পুরস্কারটা কি, কেন দেয়া হয়, কারা পেয়েছে? সেই প্রশ্নগুলোর উত্তর আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, স্বাধীনতা পুরস্কারটা আসলে কি এবং কেন দেয়া হয়? বলে রাখি, স্বাধীনতা পুরস্কার
এটা কিন্তু হচ্ছে বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। প্রিলিতে প্রশ্ন হবে, বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ বেসামরিক সম্মাননার নাম কি? আপনাকে সুস্পষ্টভাবে উত্তর করতে হবে, স্বাধীনতা পুরস্কার। ভাইভাতেও প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নের উত্তর কোনোভাবেই ভুল করা যাবে না। কেন দেয়া হয়? এটা ১৯৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদরা আছেন, তাদের স্মৃতি স্মরণে কবে থেকে দেয়া হয়? ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরস্কারটা দেওয়া হয়। ২ টা প্রশ্ন। কোনটা সর্বোচ্চ সম্মাননা এবং কবে থেকে দেয়া হয়? ঠিক আছে? কবে দেয়া হয়? এটাও প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নগুলোর উত্তর এখানে দেয়া আছে। কোন, কোন ক্ষেত্রে দেয়া হয়? দেখুন, এটা হতে পারে দেশের নাগরিক, হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যক্তিও পেতে পারেন পুরস্কারটা, একটা প্রতিষ্ঠানও পেতে পারে। কিসের উপর? বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতি, খেলাধুলা, সমাজসেবা, জাতীয় উন্নয়ন, এইসব ক্ষেত্রে যারা কৃতিত্বপূর্ণ বা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন, তাদেরকে এই পুরস্কারটি প্রদান করা হয়। দ্বিতীয় প্রশ্ন দেখুন, সংক্ষিপ্ত যদি একটা ইতিহাস আমরা দেখার চেষ্টা করি, কে লঞ্চ করেছিলেন বা কে শুরু করেছিলেন? প্রবর্তনটা কার হাত দিয়ে হয়? এটা কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে স্বাধীনতা পদকের প্রবর্তন করেন। এই তথ্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা স্বাধীনতা পুরস্কার ২০২৬ এর সম্পূর্ণ তালিকাটা দেখার চেষ্টা করব। ক্যাবিনেট ডিভিশন থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আ যে গ্যাজেটটি দেওয়া হয়েছে দেখুন, এখানে দেয়া আছে বেগম খালেদা জিয়া, তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে। ক্ষেত্রটা হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। মাঝখানে আরো অনেকগুলো দেখবো আমরা। অনেকেই আছেন সম্মানিত ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান। আছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এটা মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য পদকটা পেয়েছে। আছেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল, যিনি মুক্তিযুদ্ধের জন্য পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এই হাসপাতালকেও কিন্তু স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। আছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম, যিনি বিজ্ঞান এবং প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আছেন হানিফ সংকেতকে আমরা অনেকেই চিনি, সবাই চিনি মোটামুটি। হানিফ সংকেতও কিন্তু স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এবছর। এই লিস্টে যারা আছেন প্রত্যেককেই আমরা মোটামুটি চিনি। আছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যিনি সমাজসেবায় বা জনসেবায় পুরস্কারটা পেয়েছেন। আছে তার সৃষ্টি গণস্বাস্থ্য কেন্দ্র, সেটাও কিন্তু এবার পুরস্কার পেয়েছে, স্বাধীনতা পুরস্কার। আছেন হচ্ছে আব্দুল মুকিত মজুমদার, যিনি পরিবেশ সংরক্ষণ করেন, পরিবেশ সংরক্ষক। এছাড়াও প্রত্যেকটি ব্যক্তি কিন্তু সিগনিফিক্যান্ট। তাদের সবার নাম আমরা একটু দেখে রাখবো, যাতে প্রশ্নটা হলে উত্তরটা করা যায়। বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৬, প্রতি বছর ইনডেক্স থেকে অনেক প্রশ্ন হয়। সূচকে কোন দেশের অবস্থান কত, সর্বোচ্চ অবস্থানে আছে কোন দেশটি, এবং সর্বনিম্ন অবস্থানে আছে কোন দেশটি, এবং বাংলাদেশের অবস্থান কত। পাশাপাশি বাংলাদেশের কাছাকাছি যে দেশগুলো আছে, ভারত হতে পারে, পাকিস্তান হতে পারে, এই দেশগুলোর অবস্থান নিয়ে প্রশ্ন কিন্তু হয়, বা টপ 10 কান্ট্রিজ এর নাম ভাইভাতে প্রশ্ন করতে পারে। তো এই জন্য আমরা এই সেগমেন্টে সুখ প্রতিবেদন নিয়ে একটু কথা বলবো। প্রথমেই বলে রাখি, এই যে রিপোর্টের কভার পেজটা দেখতে পাচ্ছেন, হ্যাপিনেস অ্যান্ড সোশ্যাল মিডিয়া 2026, আমি আগেই বলবো যাদের সুযোগ আছে অ্যাটলিস্ট পিডিএফটা ডাউনলোড করে একটু এর সামারিটা যেটা আছে বা এক্সিকিউটিভ সামারিটা একটু দেখে নেয়া, যে কেন এই গবেষণাপত্র বা এই রিপোর্টে কি দেখতে চেয়েছে। সুখের সঙ্গে সোশ্যাল মিডিয়ার সম্পর্কটা আমি একটু উল্টে পাল্টে দেখার চেষ্টা করছিলাম স্লাইড প্রিপেয়ার করার সময়। আসলে যখন আপনি শুধুমাত্র ইন্ডেক্সটা দেখছেন, তালিকাটা দেখছেন, সূচকটা দেখছেন, ইট ইজ নট ইনাফ। এই প্রতিবেদনটা করার পেছনের ফিলোসফিটা কি? সুখকে কোন কান্ট্রি কিভাবে পারসিভ করে, বা একই সঙ্গে কোন দেশটা নিজেদেরকে সুখী মনে করছে, মানে কোন দেশের জনগণ কেন করছে, এটা জানাটাও জরুরি। এইজন্য আপনারা এটা ফলো করতে পারেন। বিশ্বের শীর্ষ ১০ টি সুখী দেশের মধ্যে তালিকায় ১ম এ দেশ কোনটি? ফিনল্যান্ড। বরাবরই কিন্তু প্রায়ই এই দেশটাকে সামনের সারিতে দেখা যায়। আছে ডেনমার্ক, আছে আইসল্যান্ড ৩য় অবস্থানে, সুইডেন ৪র্থ, নেদারল্যান্ড ৫ম, কোস্টারিকা আছে ৬ষ্ঠ অবস্থানে। একইভাবে এই যে দেশগুলোর অবস্থান যদি মানচিত্রে আপনারা দেখেন, তাহলে কিন্তু অনেক উত্তর পেয়ে যাবেন।
এখন দেখুন, প্রতি বছর 20শে মার্চ এই ডেটটাকে বিশ্ব সুখী দিবস বা হ্যাপিনেস ডে হিসেবে পালন করা হয়। প্রিলিতে এই প্রশ্নটা আসতে পারে। বিশ্ব সুখী দিবস কবে? এটা দেখুন ২০১২ সালে কিন্তু জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই দিবসটা। এখন এই যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এই রিপোর্টটা কোন প্যারামিটারে করা হয়? যদিও এটা পরীক্ষায় আসবে না, বাট স্টিল জানার জন্য। এইটা ব্যবহার করা হয় ৬ টা ক্যাটেগরিতে। কি, কি আছে? জিডিপি পার ক্যাপিটা, সোশ্যাল সাপোর্ট, হেলথি লাইফ এক্সপেক্টেন্সি এবং এগুলা হচ্ছে তার প্যারামিটারের মধ্যে আছে। ঠিক আছে? আমরা দেখেছি নর্দার্ন ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো আছে এগুলো ডমিনেট করছে এই র‍্যাংকিং এর মধ্যে। কারণ কি? কারণ এই দেশগুলোর যে সোশ্যাল সাপোর্ট মেকানিজমটা এটা খুব স্ট্রং। ঠিক আছে? এবং তাদের লিভিং স্ট্যান্ডার্ড খুবই হাই। ওখানে যারা থাকেন তাদের জীবনযাপন দেখলেই বুঝতে পারবেন। দেখুন, ফিনল্যান্ড ইজ র‍্যাঙ্কড অ্যাজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন 2024। ২৪ এও তারা র‍্যাংকে ফার্স্ট ছিল। ঠিক আছে? আবার ২৬ এও আমরা দেখতে পাচ্ছি ফিনল্যান্ডই ফার্স্ট। ইট রিপ্রেজেন্টস আ লট অফ থিংস। এবারে আমরা দেখব ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২৬। চলচ্চিত্র নিয়ে যারা চিন্তা ভাবনা করেন বা চলচ্চিত্র নিয়ে যারা আপডেটেড থাকতে চান, বিশ্বের সেরা চলচ্চিত্র বলে এটা নিয়ে আসলে অনেকেরই বিভিন্ন বিতর্ক আছে। একাডেমি অ্যাওয়ার্ডস পাওয়া যে চলচ্চিত্রগুলো আছে এগুলো নিয়েও অনেকের অনেক ধরনের মতামত আছে। বাট স্টিল অ্যাসেসমেন্ট এর পয়েন্ট অফ ভিউ থেকে বা ক্রিটিক্যাল অ্যানালিসিস এর মধ্যে থেকে একাডেমি অ্যাওয়ার্ডসটাকে অন্যতম গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড হিসেবে ধরা হয়। তো সেই বেসিসে এই বছর সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এই চলচ্চিত্রটি। সুযোগ পেলে অবশ্যই দেখবেন। এবং সেরা পরিচালক এই চলচ্চিত্রের জন্য পুরস্কারটা পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন। তিনি কিন্তু সেরা পরিচালকের পুরস্কারটা পেয়েছেন। এটা আগেও সিভিল সার্ভিসের বাইরেও বিভিন্ন পরীক্ষায় এসছে। এজন্য জেনে রাখা ভালো। আর অনুষ্ঠানটা হয়েছে ২রা মার্চ ২০২৬ বাংলাদেশ সময় অনুযায়ী। আর ভেন্যু ছিল ডলবি থিয়েটার। আর এবার উপস্থাপক কে ছিলেন? এটা যদিও খুব বেশি পরীক্ষায় আসে না, বাট স্টিল সুযোগ পেলে আমি অবশ্যই বলব একাডেমি অ্যাওয়ার্ডস এর যে প্রোগ্রামটা প্রেজেন্ট করার, সেই প্রোগ্রামটা একটু দেখে ফেলার। সেরা অভিনেতা হচ্ছে মাইকেল বি জর্ডান, সিনার্স মুভিতে অভিনয়ের জন্য। আর সেরা অভিনেত্রী হচ্ছে জেসি বাকলি, যিনি হ্যামলেটের জন্য পুরস্কারটা পেয়েছেন। তো এই কটি গুরুত্বপূর্ণ তথ্য একটু মনে রাখতে পারলেই হবে। এবারে আমরা দেখব আইসিসি পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। সংক্ষেপে যদি আমরা দেখি, এই বিশ্বকাপের আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কা এবং ভারত। ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশ। আয়োজনটা হয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত। আমরা দেখেছি উদ্বোধনী ম্যাচটি ছিল পাকিস্তান ভার্সাস নেদারল্যান্ডস, যেটা হয়েছে শ্রীলঙ্কাতে। আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে যদি চলে আসি, দেখুন এখানে ফাইনাল ম্যাচ হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড। রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড, আমরা সবাই জানি এটা। আর চ্যাম্পিয়ন তো ইন্ডিয়া, সর্বোচ্চ ৩ বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই তথ্যটা যারা খেলাধুলা প্রেমী মানুষ আছেন তারা অলরেডি জানেন, বাট আরেকটু শেষের দিকে দেখে নেওয়া ভালো। কারণ বিভিন্ন জায়গায় এটা রিলেভেন্ট ওয়েতে প্রশ্নে চলে আসতে পারে। আর ম্যান অফ দ্য ফাইনাল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বাধিক ক্যাচ, এই তথ্যগুলো একটু জেনে রাখলে ভালো। মানে পরীক্ষায় কখন কোন প্রশ্নটা চলে আসে ইউ নেভার নো। তো চেষ্টা করবেন এই তথ্যগুলো একটু মাথায় রাখার। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন সঞ্জু স্যামসন, যিনি ভারতের ৫ ম্যাচে ৩২১ রান তিনি নিয়েছেন। সম্প্রতি আমাদের মহান জাতীয় সংসদের অধিবেশনগুলো শুরু হয়েছে। তো এই অধিবেশনগুলো শুরুর প্রেক্ষাপটে বেশ কিছু বিষয় আবারও নতুন করে পত্রিকার পাতায় স্থান পাচ্ছে, বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। আমাদের সংসদ সদস্যবৃন্দ যারা আছেন, মাননীয় স্পিকার যিনি আছেন, অথবা মন্ত্রিপরিষদের সদস্য যারা আছেন, তাদের মুখ থেকে বেশ কিছু টপিক বা কনসেপ্ট বা পরিভাষা বারবার কিন্তু আলোচনায় আসছে। বিভিন্ন বিধি আলোচনায় আসছে। আজকে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানার। প্রথমেই যদি আমরা কথা বলি রুলস অফ প্রসিডিওর বা জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি নিয়ে। এই বিধিটা আসলে কি? এই বিধিটা যদি সংক্ষেপে বলি, আমাদের যে টোটাল ডেমোক্রেসির একটা চালিকা শক্তি হিসেবে এটাকে বলা যায়। কিভাবে? কারণ জাতীয় সংসদ কিভাবে পরিচালিত হবে এর সম্পূর্ণ রূপরেখা কিন্তু আমরা এখানে দেখতে পাই। যদি সংক্ষেপে আমরা একটা স্লাইডটা দেখি, সাংবিধানিক রেফারেন্সটা কি রুলস অফ প্রসিডিওর এর? সেটা হচ্ছে
৭৫-এর ১ অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সংসদ তার নিজের ভেতরের যে কর্মযজ্ঞটা সেশন পরিচালনার সময়, কে কখন কথা বলবে, কিভাবে বলবে, তারপর পুরো প্রসিডিউরটা মানে ভেতরে যে ডিসিপ্লিনটা আছে সংসদের ভেতরে বা ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কিভাবে হবে, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতাটা কিভাবে নিশ্চিত হবে, এই জিনিসটা আসলে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তো প্রশ্ন হতে পারে ভাইভাতে, রুলস অফ প্রসিডিউর আমাদের কত নম্বর আর্টিকেলে আছে? একদম প্রিসাইজলি উত্তর করতে হবে, ৭৫-এর ১ অনুচ্ছেদে দেয়া আছে। তো অধিবেশন পরিচালনা আমি অলরেডি বলেছি, স্পিকারের ভূমিকাটা কি হবে, ঠিক আছে? ডেপুটি স্পিকার কি রোলটা প্লে করবেন, কোরাম কখন হবে, কিভাবে হবে, এইটা নিয়েও কিন্তু বলা আছে রুলস অফ প্রসিডিউরে এবং সংবিধানের ৭৫-এ। প্রশ্ন উত্তর পর্ব কিভাবে হবে, তারকা চিহ্নিত প্রশ্ন এর মানেটা কি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বলা আছে। অ্যাডজর্নমেন্ট প্রস্তাব এটা কি বা কিভাবে হয়, এগুলো রুলস অফ প্রসিডিউরে আছে। আমাদের জাতীয় সংসদের যে ওয়েবসাইট আছে, একটি অত্যন্ত রিচ একটি ওয়েবসাইট, আমাদের মহান জাতীয় সংসদের একটি ওয়েবসাইট আছে। আপনারা চেষ্টা করবেন সেই ওয়েবসাইটটি একটু রিসার্চ করার। এটা রিসার্চ করতে গিয়ে আপনারা অনেক কনটেন্টস পাবেন সিভিল সার্ভিসের প্রিলি, রিটেন, ভাইবা প্রত্যেকটা ফেজের প্রস্তুতির জন্য। তো আশা করি আপনারা সেটা একটু দেখবেন। জবাবদিহিতার প্রাতিষ্ঠানিক কাঠামো, এই রুলস অফ প্রসিডিউর সেটা একটা কাঠামো। কিভাবে? দেখুন, রুলস অফ প্রসিডিউর থেকে শুরু করে আমরা যদি একটু অন্যদিকে যাই, সংসদীয় স্থায়ী কমিটি, স্ট্যান্ডিং কমিটিজ। স্থায়ী কমিটি নিয়ে কথা বলার আগে একটি বিখ্যাত উক্তি যদি আপনাদেরকে বলি, উড্রো উইলসন বলেছিলেন, "It is not far from the truth to say that Congress in session is on public exhibition, whilst Congress in its committee rooms is Congress at work." মানে কমিটি রুমগুলোতে বিশেষ করে সংসদ সদস্যরা তাদের সেশনের বাইরে আলাদা কিন্তু অনেকগুলো কমিটি হয়। সেই কমিটিগুলোতেই প্রকৃতপক্ষে বড়, বড় ডিসিশনগুলো নেওয়া হয়ে থাকে। তো স্ট্যান্ডিং কমিটি বা স্থায়ী কমিটির গুরুত্ব বুঝাতে এই উড্রো উইলসনের উক্তিটা কিন্তু আপনারা লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তরে আগে মেনশন করে নিতে পারেন। অথবা ভাইবাতেও বিভিন্নভাবে যদি প্রাসঙ্গিকভাবে ঢুকানো যায় এই কোটেশনটা, এটা ঢুকাতে পারেন। পাশাপাশি একটু জেনে রাখা ভালো যে স্ট্যান্ডিং কমিটি আসলে কোত্থেকে উৎসারিত সংবিধানের। সেটা সংবিধানের ৭৬ নম্বর অনুচ্ছেদ থেকে উৎসারিত। এর গঠন এবং শ্রেণীবিভাগ দেখুন, স্থায়ী কমিটিটা প্রতিটা বর্তমানে মন্ত্রণালয়ের জন্য একটা করে স্থায়ী কমিটি আছে। যেমন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি অর্থ মন্ত্রণালয়ের জন্য আছে। বিশেষ কিছু কমিটিও আছে, সরকারি হিসাব কমিটি আছে এবং আছে সরকারি প্রতিষ্ঠান কমিটি। এই কমিটির মেম্বার্স কারা হয়? শুধুমাত্র সংসদ সদস্য যারা, তারা কিন্তু এই কমিটির মেম্বার হয়ে থাকেন। তো সংসদীয় যে তদারকিটা এবং ট্রান্সপারেন্সিটা এটা কিন্তু নিশ্চিত করা হয় স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে। এই স্ট্যান্ডিং কমিটিগুলো বিলগুলো নিরীক্ষা করতে পারে বা মিনিস্ট্রিগুলোর যে টোটাল একটা অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার জায়গা, সেটা কিন্তু নিশ্চিত করে স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি। এই স্থায়ী কমিটির কাছে এসে সরকারের যত বড়, বড় বাঘা, বাঘা আমলা আছে তাদেরকে এসে এখানে হাজিরা দিতে হয় মাঝে, মাঝে। যদি চায় কমিটিগুলো তাদেরকে ডাকতে পারে। ঠিক আছে? এইজন্যই এই সংসদীয় কমিটিগুলোর বা স্থায়ী কমিটিগুলোর এত গুরুত্ব। তো রিটেন পরীক্ষার অ্যাসপিরেন্টস যারা আছেন, আশা করি এই গুরুত্বটাকে বুঝে এই বিষয়গুলো সম্পর্কে একটু স্টাডি করবেন এবং ভাইভাতেও কিন্তু এটা নিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন সময় তদন্তের জন্য বা সাক্ষী তলবও তারা করতে পারে। সরকারি অর্থের তদারকি করতে পারে। বিশেষ করে সরকারি হিসাব কমিটি নিশ্চিত করে যে বাজেটের টাকা সঠিক খাতে ব্যয় হয়েছে কিনা বা অডিট রিপোর্টে কোনো আপত্তি আছে কিনা, এটা কিন্তু এই কমিটিগুলো দেখতে পারে। আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্রপতির প্রাথমিক ভূমিকা, ল মেকিং প্রসেস। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে একটা আইন করতে গেলে কোন প্রসেসটা ফলো করতে হবে সেটা কিন্তু বলা আছে। এই যে একটা দেশ পরিচালিত হচ্ছে, অনেকগুলো আইন দিয়ে পরিচালিত হচ্ছে। এই আইনগুলো কিন্তু একটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সংসদে তৈরি হয়। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব ঠিক কোন প্রক্রিয়াটাতে আসলে এই আইনগুলো তৈরি হয়। প্রথমে আইন প্রস্তুত করার জন্য বা একটা আইন প্রণয়নের জন্য
বিল হিসেবে সেটাকে উত্থাপন করতে হয়। যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রপতির সম্মতি পেয়ে সেটা আইনে পরিণত হচ্ছে, প্রস্তাবনার সময় এটাকে বলা হবে বিল। বিল বলা হবে। দেখুন, সংসদে আইন করার যেকোনো প্রস্তাব প্রথমে অবশ্যই বিল আকারে পেশ করতে হবে। তারপর দ্বিতীয় দফায় সংসদের অনুমোদন যখন পাবে, ম্যাক্সিমাম বা মেজরিটির সমর্থনে যখন একটা বিল সম্মতি পাবে, তখন সেটা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাতে হয়। ঠিক আছে? রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করতে হয়। সংসদে গৃহীত হয়েছে, রাষ্ট্রপতি সেটা অ্যাকসেপ্ট করবে। দেখুন কিভাবে? তাকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়। বিলটি যখন রাষ্ট্রপতি হাতে পাবে, সংসদ থেকে যখন রাষ্ট্রপতির হাতে পাবে, তখন ৩ টা রাস্তা থাকে রাষ্ট্রপতির হাতে। কি, কি থাকে? ১ম এ তিনি সম্মতি দান করবেন, কনসেন্ট দেবেন। ১৫ দিনের মধ্যে তিনি তার কনসেন্ট দিয়ে বিলটাকে আইনের রূপ দেওয়ার সম্মতি দিতে পারেন। অপশন 2, দ্বিতীয় অপশনে বিলটাকে তিনি ফেরত পাঠাতে পারেন। অর্থ বিল ছাড়া অন্য বিলের ক্ষেত্রে কোনো বিশেষ বিধান পুনর্বিবেচনা বা সংশোধনের অনুরোধ সহ সংসদে রাষ্ট্রপতি সেটাকে ফেরত পাঠাতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড অপশন রাষ্ট্রপতির হাতে। তৃতীয় অপশন হচ্ছে রাষ্ট্রপতি যদি ১৫ দিনের মধ্যে সম্মতি দিতে বা ফেরত পাঠাতে কোনোভাবে অসমর্থ হন, দিতে না পারেন, তাহলে ১৫ দিন অতিবাহিত হয়ে গেলে বিলটাকে তিনি সম্মতি দিয়েছেন এমন বলে পরিগণিত হবে। এটা শুনে অনেকের কাছে মনে হতে পারে যে ইটস ফানি, যে রাষ্ট্রপতির সম্মতি দেন নাই, ১৫ দিন রেখে দিয়েছেন। কিন্তু তারপরও ১৫ দিন চলে গেলে তিনি সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে। তো এখানেই কিন্তু অনেকেই বলে যে রাষ্ট্রপতি নামমাত্র রাষ্ট্রপ্রধান। এটার রিফ্লেকশন কিন্তু আমরা এখানে দেখতে পাই। যদিও এই মডেলটি নিয়ে বিশাল বিশ্লেষণ করা যেতে পারে, আমরা সেদিকে যাব না। এবারে দেখব বিলের যে চূড়ান্ত পর্যায় বা পরবর্তীতে সেটা আইনে পরিণত হওয়ার যে ফেজটি আছে, সেটা নিয়ে একটু বলি। দেখুন, সংসদ কর্তৃক পুনর্বিবেচনা। রাষ্ট্রপতি যখন বিলটা ফেরত পাঠাবেন, পাঠানোর পর তার যে বার্তাটা আছে, তিনি যদি কোনো সংশোধন চান, পুনর্বিবেচনা চান, সেটা লিখে যদি আবার পাঠান, সংসদ চাইলে তার প্রস্তাবিত যে সংশোধন এটা গ্রহণ করতে পারে। আবার নাও পারে। যদি সংসদ বলে যে না, এটা আমরা গ্রহণ করব না, স্টিল এটা কিন্তু গৃহীত হয়ে যাবে। ৭ দিনের চূড়ান্ত সময়সীমা। সংসদ পুনরায় বিলটি পাস করে রাষ্ট্রপতির নিকট পেশ করলে ৭ দিনের মধ্যে অবশ্যই তাদের সম্মতি দিতে হবে। অন্যথায় ৭ দিন পর সেটা অটোমেটিক পাস বলে গণ্য হবে। পরবর্তীতে আইনের মর্যাদা লাভ। রাষ্ট্রপতি যদি সরাসরি নিজের সম্মতি দেন, অথবা যে মেয়াদের কথা আমরা আলোচনা করছি, এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সম্মতি দিয়েছেন বলে সেটা কিন্তু পরিগণিত হবে এবং পরবর্তীতে এটাকে সংসদের আইন বলা হবে। এখন বিসিএস এর জন্য যদি আমরা একটু বলে রাখি যে আমাদের অনুচ্ছেদ ৮০ যেটা আছে, সংবিধানের ৮০ নম্বর অনুচ্ছেদ, এর মাধ্যমে কিন্তু আমাদের সংবিধানে সংসদের যে শ্রেষ্ঠত্বটা, লেজিসলেটিভ সুপ্রিমেসি, এটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। ঠিক আছে? এবং রাষ্ট্রপতি বিলের উপর চূড়ান্ত ভেটো প্রয়োগ করতে পারেন না, সেটাও কিন্তু বলা হয়েছে। তো ব্যাপারটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় আইন প্রণয়নের প্রক্রিয়াটাকে বুঝতে হলে একটু বারবার জিনিসটাকে রিভিজিট করতে হবে। রিভিজিট করে আমরা কিন্তু এটার উত্তরটা নিজেরা আ করে নিতে পারবো। এবং রিটেন পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু নিয়মিত আসে এবং ভাইভাতেও শীঘ্রই এমন প্রশ্ন কিন্তু করা হবে। যেহেতু এখন প্রেক্ষাপটটা এরকম। এবারে দেখব একটা বিল এবং আইনের মধ্যে একটা কম্পারেটিভ ডিসকাশন। ১ম এ যদি বলি সংজ্ঞার পয়েন্ট অফ ভিউ থেকে, যখন খসড়া আকারে সংসদে একটা জিনিস থাকবে বা আইন প্রণয়নের উদ্দেশ্যে যখন খসড়াটা থাকবে, তখন সেটাকে আমরা বিল বলবো। আইন কখন হবে? সেটা আইনে পরিণত হবে যখন সেটা সংসদ কর্তৃক গৃহীত হয়ে রাষ্ট্রপতির সম্মতিপ্রাপ্ত হবে। সম্মতিপ্রাপ্ত না হলেও এই যে টাইম ফ্রেমের যে বিষয়টা বলেছি আমরা, সেটা পার হয়ে গেলে সেটা পরবর্তীতে আইন হয়ে যাবে বা অ্যাক্ট হিসেবে পরিগণিত হবে। ফেজ বা পর্যায়ের প্রেক্ষাপট থেকে বিল হচ্ছে আইন প্রণয়নের প্রথম পর্যায়টা, প্রস্তুতিমূলক পর্যায়টা। আর অ্যাক্ট বা আইন হচ্ছে আইন প্রক্রিয়ার চূড়ান্ত বা প্রায়োগিক পর্যায়। কার্যকারিতা। বিলের কোনো আইনগত বাধ্যবাধকতা নাই। এটা বিল ফেজে থাকলে এটা আপনি এনফোর্স করতে পারবেন না। কিন্তু সেটা আইন হয়ে গেলে রাষ্ট্র জুড়ে সেটা কার্যকর হয় এবং ভঙ্গ যদি করে কেউ, সেই আইনে কিন্তু শাস্তির বিধানও থাকে। তখন শাস্তিও কার্যকর হয়। ধরন।
এটা কিন্তু বিলটা সরকারি মন্ত্রীদের বা বেসরকারি এমপিদের দ্বারা হতে পারে। আবার সব বিল পাস হওয়ার পরে তা সংসদের আইন বা অ্যাক্ট অফ পার্লামেন্ট হিসেবে বিবেচিত হয়। এখন আমরা যে এইমাত্র দেখে আসলাম যে ২ ধরনের বিল হয়। একটা সরকারি, একটা হচ্ছে বেসরকারি। এখন প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট বিল বা প্রাইভেট বিল, এই ২ টা নিয়ে, এই ২ টার পার্থক্য নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। যে হোয়াট ইজ এ প্রাইভেট বিল, হোয়াট ইজ এ গভর্নমেন্ট বিল? এখন সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। এটা উত্থাপকের পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্নের উত্তরটা হচ্ছে, যখন সরকারের কোনো মিনিস্টার বা মন্ত্রী কোনো বিল সেটা সংসদে উত্থাপন করেন, তখন সেটাকে আমরা বলবো গভর্নমেন্ট বিল। মন্ত্রী যখন কোনো আইনের খসড়া উত্থাপন করেন, সেটা হলো সরকারি বিল। ইন্টারেস্টিং জিনিস। আবার যখন কোনো এমপি মানে নট মিনিস্টার, নন এমপি মানে নন মিনিস্টার যদি কোনো সংসদ সদস্য সেটা উত্থাপন করেন, তখন সেটা হয়ে যাবে প্রাইভেট মেম্বার্স বিল। প্রাইভেট মেম্বার্স বিল। প্রাইভেট মেম্বার্স হচ্ছে এমপিস, মেম্বার অফ পার্লামেন্টস, নট মিনিস্টার্স। মন্ত্রীরা সরকারি বিল উত্থাপন করতে পারে, সংসদ সদস্যরা বেসরকারি বিল। ব্যাপারটা কনফিউজিং মনে হতে পারে, বাট একটু মাথায় রাখতে হবে আমাদের। দলের প্রতিফলন, এটা কিন্তু গভর্নমেন্ট বিলটা দেখবেন সরকারের যে নীতি বা রাজনৈতিক ম্যান্ডেট সেটার প্রতিফলন ঘটাতে পারে। আবার প্রাইভেট যে বিলগুলো আছে এটা জনগুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ের প্রতিফলন ঘটাতে পারে। এটা হতে পারে কোনো ব্যক্তিরও, মাথায় রাখতে হবে। প্রাইভেট বিলটা কোনো ব্যক্তিগত ফিলোসফি বা আইডিয়ার রিফ্লেকশনও করতে পারে। উত্থাপনের নোটিশ, দেখুন সরকারি বিল উত্থাপনের জন্য সাধারণত 7 দিনের নোটিশ দিতে হয়। আবার বেসরকারি বিল উত্থাপনের জন্য 15 ডেজের অ্যাডভান্স নোটিশ দিতে হবে সংসদে। আবার পাশের সম্ভাবনা, যদি পাশের সম্ভাবনা এর প্রেক্ষাপটে বলি, গভর্নমেন্ট বিলের পাশের সম্ভাবনা বেশি। কারণ সরকারি বিলে বোঝাই যাচ্ছে যে মেজরিটি পার্টির প্রতিনিধিত্ব হওয়ার ফলে বা ওই ব্যক্তির উপর আস্থা থাকার ফলেই তিনি মিনিস্টার হয়েছেন। এবং ওই মিনিস্টার যখন একটা জিনিস সংসদে উত্থাপন করছেন, তার মানে সরকারি দলের যে লোকজন আছে, এমপিরা আছে, সবাই তো এটাতেই ভোট দেবে। তাহলে সরকারি বিলের পাস হওয়ার সম্ভাবনাটা বেশি। মন্ত্রী যখন সেটা মানে উত্থাপন করে, সেটা পাস হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। আবার যখন একজন এমপি সেটা উত্থাপন করে, সেটা বিরোধী দলের এমপি হতে পারে, তিনি যদি সেটা উত্থাপন করেন, সেটা বিলে পরিণত মানে আইনে পরিণত হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম। হয়তো তার সমর্থন কম থাকতে পারে, রাষ্ট্রের বা সরকারের অবস্থান সেটা নাও হতে পারে। এই প্রেক্ষাপটে এই বাস্তবতাটা কিন্তু আছে। যদি সরকারের সমর্থন না থাকে, তাহলে প্রাইভেট বিল পাসের সম্ভাবনাটা একদমই কম। এবারে আমরা দেখব অর্থ বিল সম্পর্কে, যেটা নিয়েও কিন্তু রিসেন্ট টাইমসে বিভিন্ন আলোচনা আমরা দেখেছি। ৮১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অর্থ বিল প্রণীত হয়। কর আরোপ, সরকারি অর্থ সংগ্রহ, ঋণ গ্রহণ এবং সরকারি অর্থের হেফাজত বা ব্যয় সংক্রান্ত বিষয়াবলী সম্বলিত যে বিল আছে, সেই বিলকে বলে অর্থ বিল। এখন অর্থ বিল কোনটাকে আমরা বলবো? অর্থ বিল এর সংজ্ঞাটা আসলে কি হবে? অর্থ বিলের প্রত্যয়ন লাগবে, সার্টিফিকেশন কার? স্পিকারের সার্টিফিকেশন। কোন বিল সেটা অর্থ বিল কিনা এটা নিয়ে সার্টিফিকেট কে দিতে পারবে? স্পিকার। যদি কোনো কনফিউশন তৈরি হয়, স্পিকারের সিদ্ধান্ত যেটা সেটাই চূড়ান্ত হবে। এবং বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর সময় সার্টিফিকেটটা দিয়ে দিতে হবে যে এটা একটা অর্থ বিল। ঠিক আছে? স্পিকারের স্বাক্ষর সহ একটা পত্র দিতে হয়। বাজেট এবং অর্থ বিল, বার্ষিক বাজেট বা বিহিতকরণ বিল, অ্যাপ্রোপ্রিয়েশন বিল মূলত একটা অর্থ বিলের মাধ্যমে উপস্থাপিত হয়। এই ধরনের বিল কিন্তু একটা আইনি শ্রেষ্ঠত্ব আছে এদের, এই বিলগুলোর। এবার আমরা একটু দেখার চেষ্টা করব অর্থ বিল পাশের বিশেষ পদ্ধতিটা। এটা একটু ডিফারেন্ট, নরমাল বিলের চাইতে একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? কারণ রাষ্ট্রপতি বা সরকারের সুপারিশ ব্যতীত কোনো অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না। অর্থ বিল কোনো এমপি উত্থাপন করতে পারবে না। ঠিক আছে? রাষ্ট্রপতি বা সরকারের সুপারিশ লাগবে। এটা সাধারণ বিলের থেকে সম্পূর্ণ আলাদা। উত্থাপন, অর্থ বিল কেবল মন্ত্রী কর্তৃক সংসদে উত্থাপিত হতে পারে। আমি যেটা বলেছি, কেবলমাত্র মন্ত্রী সেটা উত্থাপন করতে পারেন। রাষ্ট্রপতির সম্মতি কিন্তু খুব ফাস্ট করতে হবে এই অর্থ বিলে। কারণ দেখুন, অর্থ বিল বুঝতেই পারছেন কতটা জরুরি বিষয়। তো রাষ্ট্রপতি যদি সাধারণ বিল, রাষ্ট্রপতি চাইলে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, যে একটু আবার চিন্তা করেন এই বিলের উপরে, আর একটু আলোচনা করেন, দেখেন আমার মনে হয় এটা এরকম হতে পারে। কিন্তু অর্থ বিলে এই অপিনিয়ন দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই।
15 দিনের মধ্যে তাকে অবশ্যই সম্মতি দিতে হবে রাষ্ট্রপতির। মানে তাকে জাস্ট পাঠানো হচ্ছে আরকি যে তিনি সেটা রিসিভ করলেন। আর যদি সম্মতি না দেন অটোমেটিক পাস হবে। সম্মতির আসলে সেটা বিবেচিত হবে না। অর্থ বিলের গতিটা অপ্রতিহত এবং ব্যয়ভার যুক্ত বিল। যে বিলে সরকারের ব্যয় বা কর কমানোর প্রস্তাব থাকে সেটা অর্থ বিল হিসেবে বিবেচিত হয়। সংযুক্ত তহবিল বা কনসোলিডেটেড ফান্ড। দেখুন, যদি আমরা সংজ্ঞাটা বলি, এটা সরকারের একটা প্রধান তহবিল যেখানে রাষ্ট্রের যাবতীয় ব্যয় বা একই সঙ্গে দেখুন আয় জমা হয়ে থাকে। রাষ্ট্রের যাবতীয় আয় জমা হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের আয়টা কোথা থেকে হয়? ৩ টা সেক্টর থেকে। কি সেটা? রেভিনিউ। রাষ্ট্র কর্তৃক যত ট্যাক্সেস, কাস্টমস যেগুলো সরকার রিসিভ করে সেগুলো হচ্ছে রেভিনিউস। আছে ঋণ। রাষ্ট্র অনেক সময় ঋণ করে। ঠিক আছে? লোনস। সেটাও কিন্তু সেটা দেশি উৎস হতে পারে, বিদেশি উৎস থেকেও কিন্তু রাষ্ট্র ঋণ নেয় বিভিন্ন সময়। আবার আছে ঋণের পরিশোধ। সরকার অনেক সময় অনেককে লোন দেয়। আমরা শ্রীলঙ্কাকে লোন দিতে দেখেছি রাষ্ট্রকে। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে লোন দিয়েছিল। ওই যে টাকাটা লোনের রিপেমেন্টটা সেটাও কিন্তু আমাদের কনসোলিডেটেড ফান্ডে এসে যোগ হয়। তাহলে আমাদের রাষ্ট্রের টাকার উৎস কয়টা? ৩ টার কথা আমরা এখানে জানলাম। কি আছে? রেভিনিউ আছে, রাইট? আছে আমাদের ঋণ, বিদেশি সরকার থেকে ঋণ নিই আমরা। আছে আমাদের আগের লোনের রিপেমেন্ট, আগে ধার দিয়েছিলাম সেই টাকাটা ফেরত পেলাম। এইগুলা। ব্যয় নির্বাহ কিভাবে হয়? এই কনসোলিডেটেড ফান্ড থেকে রাষ্ট্রপতি, স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারকগণ তাদের বেতন ভাতাটি এই ফান্ড থেকে হয়, রাষ্ট্রের ফান্ড থেকে। রাষ্ট্রের ঋণের সুদও কিন্তু এই তহবিল থেকে সরাসরি দেওয়া হয়। ঠিক আছে? তো এটা নিয়ন্ত্রণ কিভাবে হয়? দেখুন, এই তহবিল থেকে অর্থ খরচ করতে হলে সংসদের আইন বা অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাশের প্রয়োজন হয়। অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাশের প্রয়োজন হয় এই বিলগুলো নেওয়ার জন্য। এবারে দেখব আরো একটি হিসাব, সেটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ দ্য রিপাবলিক বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব। প্রজাতন্ত্রের হিসাব ২ টা। একটা আমরা আলোচনা করেছি কনসোলিডেটেড ফান্ড, আরেকটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ দ্য রিপাবলিক। কি আছে এর সংজ্ঞাটা কি আসলে? সংযুক্ত তহবিলে জমা হয় এমন অর্থ ছাড়া সরকার কর্তৃক বা সরকারের পক্ষে প্রাপ্ত সব অর্থ হচ্ছে এই ফান্ডে থাকবে। কি আছে, কোত্থেকে আসে এই টাকা? আসবে জিপিএফ থেকে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। আপনি যখন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হবেন, তখন আপনার বেতন থেকে আপনি যখন অবসরে যাবেন, পরবর্তীতে উত্তোলনের জন্য আপনার কিছু টাকা কেটে রাখা হয়। আপনি চাইলে সেটা রাখতে পারেন। সেই যে টাকাটা জিপিএফ সেটাকে বলে, আসলে সেটা হচ্ছে এটা এই অর্থের একটা উৎস। আছে আমানত। সাধারণ মানুষের যে সেভিংস সার্টিফিকেট বা সঞ্চয়পত্র মানুষ কিনে না? সেই সঞ্চয়পত্রের যে অর্থটা সেটা কিন্তু আসলে এই পাবলিক অ্যাকাউন্ট অফ দ্য রিপাবলিকে যুক্ত হয়। আবার আদালতের জমা, মামলা রিলেটেড কোনো অর্থ যখন মানুষ আদালতে জমা রাখে, মামলার অর্থটা জামানত হিসেবে বা বিভিন্ন হিসেবে, সেটাও কিন্তু আসলে এই ফান্ডটাতে সংযুক্ত হয়। তো যদি আমরা নেচারটা বলি এই ফান্ডের, এটা কিন্তু সরকারের নিজস্ব আয় না। এটা কিন্তু আয় না, এটা একটা আমানতের মতো। কিন্তু রাষ্ট্রের কাছে থাকে। সঞ্চয়পত্র যেরকম বললাম, মানুষ চাইলে উঠিয়ে নিতে পারে আবার। আমি আমার জিপিএফ এর টাকা জমা রাখছি সরকারের কাছে। আমি আমার চাকুরি শেষ হয়ে গেলে আমি সেটা উঠিয়ে নিব। এটা এক ধরনের আমানত। আবার দেখুন ব্যয় প্রক্রিয়াটা, এই হিসাব থেকে অর্থ খরচের জন্য সাধারণ সংসদের ভোটের প্রয়োজন হয় না। এটা নির্বাহী আদেশে নির্দিষ্ট বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়। তো এই পর্যায়ে আমরা দেখব মার্চ মাসের গুরুত্বপূর্ণ কিছু দিবস সম্পর্কে একটু আলোচনা। এখন দেখুন 1st অফ মার্চ এটা হচ্ছে জাতীয় বীমা দিবস এবং বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস। এটা জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ একটা দিবস। আছে জাতীয় পতাকা দিবস বা জাতীয় ভোটার দিবস, সেটা 2nd অফ মার্চ। 2nd অফ মার্চ। 3rd মার্চ হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস, এটা ইন্টারন্যাশনাল ডে। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। আছে আন্তর্জাতিক শোক দিবস, যেটি আন্তর্জাতিক দিবস। আছে আন্তর্জাতিক বন দিবস 21শে মার্চ। 26 মার্চ নিয়ে আমরা না বলি, এটি আমাদের জাতীয় দিবস, আমরা সবাই জানি, আমাদের গৌরবের দিন। পরবর্তীতে আছে 27 মার্চ বিশ্ব নাট্য দিবস। 31 মার্চ হচ্ছে বিশ্ব জাতীয় আবহাওয়া দিবস। তো এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করলাম, আশা করি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করেছেন। ট্রাই টু রিভিজিট ইট, এবং একই সঙ্গে এই ভিডিওর সঙ্গে আপনারা হয়তো স্লাইডটাও সঙ্গে পাবেন। স্লাইডটা অ্যানোটেটেড থাকবে, সেটা আপনারা দেখে আপনারা নিজেদের নোটগুলো সাজিয়ে নিতে পারেন।
এখন এবারের যে মান্থলি ইনসাইট মার্চ মাস আমরা অলরেডি বলেছি আমাদের জন্য একই সঙ্গে ত্যাগের এবং গৌরবের, একই সঙ্গে বৈশ্বিক পরিমণ্ডলের প্রেক্ষাপটে অত্যন্ত সিগনিফিক্যান্ট অনেকগুলো ঘটনা ঘটেছে। তো মাসটা বেশ জটিলভাবেও আমরা উপস্থাপন করতে পারি। বিশেষ করে এমন অনেকগুলো বিষয় সামনে এসেছে যেগুলো একটু ক্রিটিক্যাল। ইট টেকস আ লট অফ টাইম টু রিভিজিট। আপনাদেরকে বারবার ফিরে যেতে হবে সংবিধানে, বারবার ফিরে যেতে হবে বিভিন্ন আইনবিধিতে বা বিভিন্ন জায়গায়। সো এগুলো দেখে নোট নিয়ে আমাদেরকে শানিত করতে হবে। তো আশা করছি আপনারা সেই কাজটা অত্যন্ত সাফল্যের সঙ্গেই করতে পারবেন এবং চেষ্টা করবেন বিভিন্ন ক্রস রেফারেন্স নিয়ে আসতে। ক্রস রেফারেন্স এর মাধ্যমে কনটেন্ট গুলোকে আবার একটু রিভিজিট করা, চেক করা, নিজের মতো করে আবার গোছানোর চেষ্টা করবেন। আপনাদের প্রত্যাশা সফল হোক, আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হোক। সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।